দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক এবং অ্যাক্টিভিটিস্টদের জন্য আড়ি পাতা কতটা উদ্বেগের, আপনার কাছে কি মনে হয়? যে কোনো আড়ি পাতাটাই উদ্বেগের, আর উদ্বেগের আরো বেশি হয় যখন একটা কর্তৃত্ববাদী সরকার থাকে, যখন জনবিচ্ছিন্ন একটি সরকার থাকে, যখন স্বৈরাচারী আচরণমূলক একটি দানবীয় সরকার থাকে। সেই সরকার জনগণের কথা বলা বন্ধ করার জন্য এই তথাকথিত রাষ্ট্রীয় নিরাপত্তাকে সামনে এনে জনগণের অধিকার হরণ করে। আমাদের এই পালিয়ে যাওয়া বিগত সরকারটি এক ধরনের বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, যে ভয়ের সংস্কৃতিতে আপনি যদি আমাকে ফোন করেন বা আমি যদি আপনাকে ফোন করি, তাহলে আমরা কথা বলার সময় শুরুতেই একটা দুইটা বাক্য পরেই আমরা বলে নিতাম যে ফোনে এ কথা বলা যাবে না, যখন সামনাসামনি দেখা হবে তখন আলোচনা করবে। অথবা বিদেশ থেকে আপনার একজন বন্ধু ফোন করলেন যে এই বিষয়টি কি বলতো, বাইরে থেকে এরকম শুনছি, তার সঙ্গে আপনি প্রাণ খুলে বা যে ঘটনাটা আপনি মনে করেন সেটা বলতে পারতেন না। অর্থাৎ নাগরিকের কথা বলার ক্ষেত্রে যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, সেই ভয়ের সংস্কৃতির নাম ছিল আড়ি পাতা। এই আড়ি পাতার মতো বিষয়টি বাংলাদেশে যে প্রক্রিয়াতে চালু করা হয়েছিল, যে প্রক্রিয়াতে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা কোনোভাবেই থাকতে পারে না। রাষ্ট্রীয় নিরাপত্তা, সত্যিকার অর্থেই রাষ্ট্রীয় নিরাপত্তা, সেটা অনেক গবেষণার ব্যাপার, চিন্তার ব্যাপার। কোনটা রাষ্ট্রীয় নিরাপত্তা আর কোনটা সরকারের দমন পীড়ন, সেটাকে চিহ্নিত করে যদি রাষ্ট্রীয় নিরাপত্তাকে সুনির্দিষ্ট করা যায়, আবারও বলছি, যদি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টিকে যদি সুনির্দিষ্ট করা যায়, জনগণের জীবন এখানে উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। রাষ্ট্র যদি নিরাপদ হয় তাহলে জনগণ সেখানে উপকৃত হয়। আর আমাদের রাষ্ট্রে আমাদের কর্তৃত্ববাদী সরকার, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার, রাষ্ট্রের নিরাপত্তার কথা বলে জনগণের জীবনকে উদ্বিগ্ন করে তুলেছিলেন। সুতরাং যে প্রক্রিয়া আড়ি পাতার ব্যবস্থাটা তৈরি করা হয়েছিল, বাংলাদেশে কোনোভাবেই সেটা থাকা উচিত না। জি, আপনার কাছে আরেকটা বিষয় ছোট করে জানতে চাচ্ছি যে এই যে আড়ি পাতা কতটা বিপজ্জনক হয়ে উঠেছিল ভিন্ন মতের লোকজনের জন্য, আর একটা হচ্ছে তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য কি করা উচিত, আপনি কি মনে করেন? প্রথমত কথা, আড়ি পাতার ব্যাপারটি শুধুমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তাগত জায়গাতে ট্রান্সপারেন্ট ওয়েতে থাকতে পারে, সেটা তাও আলোচনার ব্যাপার স্টেক হোল্ডারদের সঙ্গে, 1 নাম্বার। 2 নাম্বার, বিরোধী দলমতকে দমন পীড়নের হাতিয়ার হয়ে উঠেছিল এই আড়ি পাতা, সেই কারণে এই আড়ি পাতাটা যেভাবে ছিল সেভাবে থাকতে পারে না। আরেকটি বিষয়, নাগরিক হিসাবে যে প্রশ্নটি থাকে, যেটা আজকের আলোচনায় বলেছিলাম, আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে এই ইসরায়েল থেকে যে সমস্ত প্রযুক্তি কেনা হয়েছিল, এটা কারা কিনেছিল, কে কিনেছিল, কার সঙ্গে যুক্ত ছিল, টাকা কিভাবে দেয়া হয়েছিল, ডলার কিভাবে পাচার করা হয়েছিল। যেহেতু ইসরায়েলের থেকে লিগালি কেনা যায় না, এটা শনাক্ত করা দরকার। কারা কিনেছিলেন, কি কি কিনেছিলেন, সেটা পরিষ্কার হওয়া দরকার, এই সরকার পরিষ্কার করা দরকার এই সরকারের। আরেকটি বিষয়, এ যাবৎকালে যত মানুষের টেলিফোনে আড়ি পেতে রেকর্ড করা হয়েছে, সেগুলো যদি সার্ভারে থেকে থাকে, ওই যে আগের মন্ত্রীদের দেখতেন না, ওই যে আগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কয়েকদিন পর পর বলতেন সব রেকর্ড করা আছে, ফাঁস করে দিব। তো রাষ্ট্র তো নাগরিককে হুমকি দেওয়ার জন্য নয়, তারা হুমকি দিতেন। তো এই হুমকি দেওয়াটা যাতে চিরতরে বন্ধ হয়, এই কারণে ওই কাদের কাদের কথা রেকর্ড করা আছে সেটা জনসমক্ষে জনগণকে দেখিয়ে জানিয়ে সেগুলো ডিস্ট্রয় করা দরকার। অর্থাৎ আড়ি পেতে মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলার যে রাষ্ট্রীয় ব্যবস্থা শেখ হাসিনা সরকার করেছিল, সেটা বাংলাদেশ থেকে চিরতরে দূর হওয়া দরকার, এবং সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রায়োরিটির তালিকায় অবশ্যই এটা অগ্রাধিকার পাওয়া উচিত। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে গণমাধ্যম কর্মীরা কিছুদিন আগে 2 জন গ্রেফতার হয়েছেন, একটি বেসরকারি টেলিভিশনে 2 জন সাংবাদিক, ফারজানা রূপা এবং শাকিল আহমেদ, এই যে এদের গ্রেফতারের ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? প্রথমত কথা, আমি যদি অপরাধ করি, আপনি যদি অপরাধ করেন, সাংবাদিক হলে পার পেয়ে যাব, সেটা উচিত নয়, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ যদি থেকে থাকে, তিনি যদি সাংবাদিকতার বাইরে কোনো কাজ করে থাকেন, তিনি যদি আর্থিক দুর্নীতি করে থাকেন, তিনি যদি এই আর্থিক দুর্নীতিগত জায়গাতে অন্য কোনোভাবে যদি কাজ করে থাকেন, তাহলে তাকে সাংবাদিক হিসেবে নয়, তাকে আপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলাও হতে পারে, গ্রেপ্তারও করা হতে পারে। কিন্তু এখন যেভাবে
সাংবাদিককে গ্রেপ্তার করে তাকে হত্যা মামলায় আসামি করা হচ্ছে। আমার ধারণা এটা ঠিক হচ্ছে না। এটা বর্তমান সরকারের যে ইমেজ, সেই ইমেজের জন্য এটা ক্ষতিকর হচ্ছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে যদি অন্য অভিযোগ থাকে তাহলে তারাই উপকৃত হবেন, সরকার কোনোভাবে উপকৃত হবে না। এটা সরকারকে খুব গভীরভাবে ধন্যবাদ।